আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো আসলে চলো শুরু করা যাক। তো তুমি আসলে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি বিন্যাস কথাটা লিখেছি, তারপর সমাবেশ কথাটা লিখেছি। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বোঝাতে চাইবো যে আমি যদি তোমাদেরকে বলি যে বিন্যাস আগে নাকি সমাবেশ আগে। মনে করো আমার কাছে ৩টা কলম আছে। আমি তোমাদেরকে বলতেছি যে ৩টা কলম থেকে যেকোনো ২টা কলম তুমি নাও। তো মনে করো যে আমি ৩টা কলম থেকে এই ২টা কলম নিলাম। তো এই ২টা কলম আমাকে প্রথমে কি করা লাগছে? ৩টা কলম থেকে ২টা কলম বাছাই করা লাগছে। যেকোনো ২টা কলম আমি নিলাম। এই যে দেখো আমি ২টা কলম কি করছি? বাছাই করছি। এখন তুমি একটা বিষয় একটু লক্ষ্য করো যে কালো কলমটা আগে আছে আর আমার নীল কলমটা পরে আছে। তো তুমি যদি চাও যে নীল কলমটা আগে আনতে পারো, কালো কলমটা পরে নিতে পারো। তুমি এভাবে সাজাতে পারবে না যে আগে কালো পরে নীল। আরও সুন্দর করে তুমি বুঝতে পারো যদি আরেকটা কলম আমি বেশি নেই। মনে করো তোমার কাছে ৪টা কলম আছে, আমি এই ৩টা কলম নিলাম। তো ৩টা কলম নেয়ার পর দেখো প্রথমে আমাকে কি করা লাগছে? বাছাই করা লাগছে। ৪টা কলম থেকে যেকোনো ৩টা কলম আমি বাছাই করছি। তো এই বাছাই করার পর তুমি দেখো যে আমার প্রথমে কি আছে? কালো আছে, তারপরে নীল আছে, তারপরে আমার লাল আছে। এখন আমি যদি চাই এই নীলটা আমি আগে আনতে পারবো লালের। দেখো আমাকে ৩টা ভিন্নভাবে সাজানো হয়ে গেছে। আবার আমি যদি চাই কালোটাকে আগে এনে আমি লালটাকে একদম সবার পিছনে নিয়ে যেতে পারি। এর মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আমাকে প্রথমে কি করা লাগবে? বাছাই করা লাগবে, তারপরে আমাকে সাজাতে হবে। আসলে এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হতে পারছি যে আমার বিন্যাস আগে নাকি সমাবেশ আগে। তার মানে হচ্ছে আমার সমাবেশ আগে, বিন্যাস পরে। তো একটু খেয়াল করো, সমাবেশ মানে হচ্ছে বাছাই করা, বিন্যাস মানে হচ্ছে আমার সাজানো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে সাজানো। বিন্যাস মানে কি স্যার? সাজানো। এখন একটু খেয়াল করো, বিন্যাসের ইংরেজি টার্ম হচ্ছে পারমুটেশন। পারমুটেশনের প্রথম অক্ষর হচ্ছে পি। এই পি দ্বারা হচ্ছে কি আমরা সাধারণত ডিনোট করি। তাহলে চলো, বিন্যাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন পি আর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। একটু ভালো করে খেয়াল করো, এইটার সংজ্ঞাটা তোমাকে আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বা জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বা বস্তু সাজানোর উপায় সংখ্যাকে আমরা বলতেছি NPR, যেটা সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আবার একটু তোমাকে রিপিট করে দিই, দেখো NPR হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস। আমি তো জানি না আসলে n এর মান কয়টা, যে কোনো মান হতে পারে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর উপায় সংখ্যাটাকে আমরা কি বলতেছি? বিন্যাস বলতেছি, মানে পারমুটেশন বলতেছি। এখন এই যে আমি লিখলাম NPR, এইখানে লিখছি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তা আসলে n r দ্বারা কি ডিনোট করতেছে সেই কথাটা তোমাকে আমি একটু বলে দেই। যেখানে n ইজ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কি r, মানে n এর মানটা r এর সমান হবে এবং r থেকে বড় হবে। কখনোই এই r এর মানটা n এর মান থেকে ছোট হওয়া যাবে না। মানে n এর মানটা হচ্ছে কি r এর সমান হতে পারে, কিন্তু r থেকে অবশ্যই বড় হওয়া লাগবে। এখন একটু খেয়াল করো, এই যে n r আছে, এটা অবশ্যই n এবং r হচ্ছে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কি হয়ে যাবে স্যার? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা কি জানি যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 4, 5, এগুলো হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা একটা বিষয় দেখি, এই যে আমি এখানে n ফ্যাক্টোরিয়াল লিখেছি, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে আসবে n, মানে এক করে বিয়োগ করতে থাকবে, এক করে কমতে থাকবে। n আছে, তারপরে n-1 হয়ে যাবে, n-2 হয়ে যাবে, n-3 হয়ে যাবে, এরকম কমতে এক এক করে কমতে আপনার 1 পর্যন্ত যাবে। যেমন দেখো 3, 2, 1, মানে 1 পর্যন্ত যাবে। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি আসলে এটার ফ্যাক্টোরিয়ালের বিন্যাসটা বুঝতে পারি নাই। আমি তোমাকে সংখ্যা দিয়ে বুঝাই দেই, আশা করি তুমি তাহলে খুব ভালো করে এটা বুঝতে পারবা। একটু খেয়াল করলেই দেখতে পাবা, মনে করো যে আমি এখানে লিখলাম হচ্ছে 5 হচ্ছে ফ্যাক্টোরিয়াল। দেখো সূত্রটা কি ছিল, যে প্রথমে এখানে যা থাকবে এখানে তাই আছে, তারপরে কিন্তু এক এক করে কমতেছে এবং সেটা 1 পর্যন্ত শেষ হয়েছে।
যেমন এখানে আছে 5 ফ্যাক্টোরিয়াল, আমি প্রথমে লিখব 5, দেন 5 থেকে 1 কমাই দাও তাহলে হয়ে যাবে 4, 4 থেকে 1 কমাই দাও তাহলে হয়ে যাবে 3, তারপরে 1 কমাই দাও তাহলে হয়ে যাবে 2, তারপরে 1 কমাই দাও 1। এই যে 1 পর্যন্ত সে কি করবে, সাজায় দিবে, মানে বিন্যাস করবে। এখন দেখো বিস্তার করবে। তো এখন আমরা একটু দেখি এটা আসলে কত বের হচ্ছে। 4 5 20, 3 দুগুণে 6, তাহলে 6 ইনটু হচ্ছে আপনার 20, তাহলে হয়ে যাবে 120। এখন একটু খেয়াল করো, এই 5 ফ্যাক্টোরিয়ালের কে বিস্তার করে আমি মান পাইছি 120। এখন যদি আমি 4 ফ্যাক্টোরিয়ালের আবার বিন্যাস করতে চাই, মানে বিস্তার করতে চাই, তাহলে দেখো প্রথমে এই 4 আছে তাহলে এখানে 4ই হবে। 4 থেকে তোমার 1 যদি কমে যায় তাহলে সেই হয়ে যাবে 3, তার থেকে যদি 1 কমে যায় তাহলে হবে 2, তারপরে 1 কমে গেলে হয়ে যাবে 1। তার মানে আমি তোমাকে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথমে 4 হবে, তারপরে 1 কমতে কমতে 1 পর্যন্ত যাবে। এই n ফ্যাক্টোরিয়ালের বিস্তারটা কিন্তু আমাকে এটাই ডিনোট করতেছে। তাহলে চলো আমরা এখানে মাল্টিপ্লাই করি, কত পাচ্ছি দেখি। 3 4 হচ্ছে কত, 12, 12 দুগুণ হচ্ছে 24, এই যে 24। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, n ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারি। তো এই n ফ্যাক্টোরিয়ালকে আরো অন্যভাবে অনেকভাবে প্রকাশ করা যায়, সে বিষয়টা আমি একটু তোমাকে দেখাই। মনে করো যে এই n ফ্যাক্টোরিয়ালটাকে কিন্তু এভাবে প্রকাশ করা যায়। মনে করো যে এত বড় আমি লাইনটা না লিখে আমি কিন্তু ছোট আকারে এটাকে প্রকাশ করতে পারি। মনে করো যে এখানে n আছে, আমি লিখে ফেললাম হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এইখানে যে n ফ্যাক্টোরিয়ালটা আছে, আমি যদি এখানে জাস্ট একবার এখানে n লিখলাম, তারপরে n থেকে 1 বিয়োগ করে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে n-1 ফ্যাক্টোরিয়াল থেকে এটাকে আরো এক করে কমাতে কমাতে এটা 1 পর্যন্ত যাবে। যেমন তুমি দেখো এই যে এখানে 5 ফ্যাক্টোরিয়াল আছে, তুমি কিন্তু চাইলেই 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতে পারবা। 5 থাকবে, তার থেকে 1 কমে গেলে কত হবে 4, তার মানে এইখানে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারবা। তুমি চাইলে কিন্তু এইও কাজ করতে পারবা, 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 আছে 1 আছে, তার মানে তুমি যদি আগে কোনো একটা সংখ্যার মধ্যে ফ্যাক্টোরিয়াল বসায় দাও, সেটা এটা ডিনোট করবে যে সে 1 পর্যন্ত যাবে। যেমন আমরা এটা কিন্তু জানি যে 5 এর 5 তো আমার 5ই থাকতেছে, আর 4 ফ্যাক্টোরিয়ালের মান তুমি আগেরবার বের করেছো 24, তাহলে 5 into 24 মানে কত 120। তার মানে আমি তোমাকে একটা কথা বলবো যে স্যার আপনারা একটা কাজ করবেন, 0 ফ্যাক্টোরিয়াল থেকে আপনারা 8 ফ্যাক্টোরিয়াল অথবা 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ডাইরেক্ট মানগুলা মুখস্থ রাখবে। মানগুলা কি করবা, মুখস্থ করবা। এই কারণে আমি তোমাকে বলতেছি, কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তোমার কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না, তখন কিন্তু তোমার এই মানগুলো যদি ডিরেক্ট ব্রেইনে থাকে তাহলে তুমি ইজিলি এটা ব্যবহার করতে পারবা। আর এই মানগুলো আমরা সকলেই জানি যে এটা ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারি, বাট আমি তোমাকে বলবো যে অবশ্যই তুমি এটা আসলে হাতে শিখো, মানে ব্রেইনে শিখো, ব্রেইনে অলওয়েজ মনে রাখো, দেখার সাথে সাথে যেন তুমি বলতে পারো যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, এভাবে যেন তুমি এটা মনে রাখতে পারো। তাহলে চলো আমরা এখানে আরো একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়। একটু খেয়াল করো, এই যে আমি এখানে 0 ফ্যাক্টোরিয়াল লিখতেছি এবং আমি বলতেছি যে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। এখন তুমি আমার কাছে জানতেই চাইতে পারো যে আসলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কিভাবে 1 হয়। আমরা তো মনে করতে পারি 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0। আচ্ছা খেয়াল করো, মনে করো আমি তোমাকে আগে একটা উদাহরণ দিই, তারপর এটা প্রমাণ করে দিব, কোনো ব্যাপার না। চলো আমি তোমাকে বলতে পারি, মনে করো যে একটা ফাঁকা ঘর আছে, মানে একটা শূন্য ঘর, যে ঘরের মধ্যে কোনো প্রকার, মনে করো যে কোনো প্রকার মালামাল, মানে কোনো ধরনের ওখানে উপাদান নাই, জাস্ট একটা শূন্য ঘর আছে। এখন শূন্য ঘর সে নিজেই তো একটা ঘর, মানে সে নিজে কি করতে পারবে, একবার সাজতে পারবে। তা আমরা এই কারণে বলবো যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, কারণ সে নিজেই নিজের মতো করে একবার সাজতে পারে, তার মানে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। এখন তুমি যদি এই বিষয়টা আরো ক্লিয়ারলি দেখতে চাও, তাহলে চলো আমরা এই বিষয়টারে একটু প্রমাণ করে দেখি আসলে 0 ফ্যাক্টোরিয়াল মান কিভাবে 1 হয়ে যায়। দেখো তুমি একটু খেয়াল করলে আমরা n ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র মাত্র শিখে আসছি। এই যে দেখো n ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র শিখে আসছি, আমি এখানে একটু লিখতেছি যে প্রথমে n হবে, তার থেকে 1 বিয়োগ হবে, এবার আরো যেতে পারবো, বাট আমি এই ঘরেই রেখে দিলাম। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে n = 1 মানটা আমি ধরে নিলাম। তো দেখো n = 1 মানটা তুমি এখানে বসায় দাও, তাহলে n এর থেকে যদি বসাই 1 ফ্যাক্টোরিয়াল, n এর মান 1, আবার n এর মান 1 - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0 হয়ে যাবে। কত হয়ে যাচ্ছে স্যার,
0 ফ্যাক্টোরিয়াল। এই 1 কে তুমি 1 ফ্যাক্টোরিয়ালের নিচে ভাগ করে দাও, এই যে 1 পাবা আর এইখানে 0 ফ্যাক্টোরিয়াল পাবা। তো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তো 1 কে 1 দিয়ে তুমি কেটে ফেললে তুমি এখানে পাবা 1। আলটিমেটলি তুমি কি পাচ্ছ যে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কি 1। আমি তোমাকে দুইভাবে এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যে বিষয়টা দেখব যে এনপিআর বিষয়টা নিয়ে আমরা সাধারণত যেভাবে ক্যালকুলেশন করি ওই বিষয়টা একটু দেখব। তুমি একটু দেখো, এখানে বিষয়টা একটু খেয়াল করবা। আমি এখানে তোমার কি লিখতেছি দেখো, এই যে এনপিআর আছে আমি চাইলেই তো এখানে লিখতে পারি 5p3, তাহলে এটা সূত্রটা তোমার কি হয়ে যাবে, প্রথমে n থাকলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমি সেম 5 কে আমি এখানে n ধরতে পারি, দ্যাট মিন্স হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমার কি হয়ে যাবে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই যে 5 মাইনাস হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল। তো আলটিমেটলি তুমি এখানে কি পাচ্ছ, উপরে পাইতেছো 5 ফ্যাক্টোরিয়াল আর 5 থেকে যদি 3 চলে যায় তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন একটু খেয়াল করো, তুমি 5 ফ্যাক্টোরিয়ালের মান এখান থেকে দেখে আসছো হচ্ছে 120, তাহলে এই যে দেখো আমি লিখে দিলাম উপরে হচ্ছে কি 120, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 থেকে 1 কমে যাবে, 1 করে কমে 1 পর্যন্ত যাবে, 2 into 1, তাহলে 2 দিয়ে যদি 120 এর ভাগ করো তুমি এখানে কত পেয়ে গেছো, 60 পেয়ে গেছো। ওকে, এখন একটু খেয়াল করো, তুমি যদি আসলে এইভাবে করতে যাও তাহলে কিন্তু তোমার অনেক সময় লেগে যাবে। মনে করো যে এখানে যদি 12 পি হচ্ছে, মনে করো 2 আছে, 12 পি হচ্ছে কি আমার 7 থাকতে পারে, 8 থাকতে পারে, বড় বড় যখন মান থাকবে তখন আসলে কিন্তু তুমি এভাবে ক্যালকুলেশন করাটা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই কারণে তোমাকে আমি একটা সুপার মেথড দেখাবো। খেয়াল করো, মনে করো যে আমি এইখানে নিলাম হচ্ছে 7p3, শর্টকাট টেকনিক, একদম সুপার শর্টকাট টেকনিক। খেয়াল করো, উপরে আছে n এর মান 7 আর নিচে আছে r এর মান হচ্ছে 3। আমি তোমাকে যে কথাটা বলবো, উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে নিচে যত সংখ্যা থাকবে, কত আছে 3 আছে, তুমি 7 থেকে 3 বার জাস্ট খালি মানটা কমাবা। 7 থেকে যদি 3 বার কমাই তাহলে প্রথম হবে 7, তারপরে হবে আমার 6, তারপরে হয়ে যাবে আবার 5। এখন তুমি এই মানটা গুণ করে দেখো, যেই মানটা পাবা তুমি যদি এটার এভাবে সূত্র লিখতা যে npr equal to n factorial divided by n minus r factorial, ক্যালকুলেশন করে যেই মানটা আসবে দেখবা এখানে হুবহু সেম মান আসতেছে। যেমন আমরা দেখতে পারি 5 6 হচ্ছে কত 30, আর এতে 3 7 হচ্ছে 21, মানে 210 আসতেছে। তুমি ওইভাবে ভেবে করে দেখো সেম মান আসবে। আমরা আরো একটা দেখি, মনে করো যে আমি নিলাম হচ্ছে 6, p হচ্ছে কি 2, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে, এইখানে যে সংখ্যাটা আছে, খেয়াল করো এইখানে যে সংখ্যাটা আছে, এইখানে যে সংখ্যাটা আছে তার থেকে এখানে দুইবার কমাবা, এইখান থেকে উপর থেকে, তাহলে এখানে আছে 6, আরেকবার কমাইতে হবে 6 ইনটু হচ্ছে কি 5, তার মানে 5 6 হচ্ছে কি 30, মানে 30 হয়ে যাবে। আশা করি এই শর্টকাট টেকনিকটা বুঝতে পেরেছো। আবার একটু ডেফিনিশনে দেখি, যে আমরা বলছিলাম যে n এর মানটা r এর সমান হবে এবং r থেকে বড় হবে। এই যে n এর মানটা r এর সমান এবং r থেকে বড় হয়ে যাবে। খেয়াল করো যে আমি যদি আসলে n এবং r এর মানটা সমান নেই তাহলে দেখো আমার কি আসতেছে, এই যে এইখানে একটু তুমি খেয়াল করো ভালো করে, মনে করো n এর মান নিলাম হচ্ছে 2, এখানে p নিলাম আর এখানে 2 নিলাম। খেয়াল করো সূত্র কি ছিল, 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে পাচ্ছ 2 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি 2 থেকে 2 গেলে 0, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত স্যার 1, মানে কিন্তু তুমি 2 ফ্যাক্টোরিয়ালই পাচ্ছ আলটিমেটলি। তার মানে তুমি এখানে একটা বিষয় মনে রাখবা, যদি তোমার n এবং r এর মান সমান হয়, এই দুইটা যদি সমান হয়, মনে করো এখানে 10 আছে এখানে 10 আছে, তার মানে তুমি ডিরেক্ট এভাবে লিখে দিবা 10p10 মানে হচ্ছে ডিরেক্ট 10 ফ্যাক্টোরিয়ালের বিন্যাস। তারপরে তুমি যদি মনে করো পাও 7p হচ্ছে কি 7 পাও, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে ডিরেক্ট। তোমার ওইভাবে কোনো ভাঙানোর দরকারই নেই, তুমি এভাবে ডিরেক্ট শর্টকাট টেকনিক ইউজ করবা। ডেফিনিশনে আরো একটা কথা বলছে, সেটা হচ্ছে যে n এবং r ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তার মানে কিন্তু এটা ঋণাত্মক হওয়া যাবে না। কেন ঋণাত্মক হওয়া যাবে না এবং কিন্তু ফ্র্যাকশন হওয়া যাবে না, ভাগ হওয়া যাবে না, কারণ একটা কথা একটা মানুষকে তুমি অর্ধেক ভাবে ভাগ করে তুমি আসলে এখানে মানে এটারে ডিফাইন করতে পারবা না। যেমন একটা ঘটনারে তুমি অর্ধেক বলে এটাকে ডিফাইন করতে পারবা না, একটা পূর্ণ ঘটনা ঘটা লাগবে অথবা একটা সম্পূর্ণ বস্তু হওয়া লাগবে বা বিষয় হওয়া লাগবে। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এক্স্যাক্টলি 2, এক্স্যাক্টলি 3, এক্স্যাক্টলি 4, এই টাইপের মান হওয়া লাগবে।
আশা করি বিন্যাস ও সমাবেশের এই বেসিক ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারো, তার পরবর্তীতে আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারের সুন্দর সুন্দর ম্যাথগুলা নিয়ে হাজির হয়ে যাব।